ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরসি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। আরসি এডুকেশন তোমাদের সঙ্গে সবসময় লেগে আছে যাতে তোমরা জীবনে স্থিতপ্রজ্ঞ হও, প্রতিষ্ঠিত হও। এখন সর্বোপরি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমাদের কাম্য। কিন্তু পাশাপাশি আমাদেরকে আগামী দিনের জন্য, আগামী জীবনের জন্য প্রস্তুত হতে হবে। সেই জন্য আরসি এডুকেশন যে অনলাইন ক্লাসের আয়োজন করেছে সবসময় তোমাদের সঙ্গে লেগে থাকার জন্য। টেট সাবজেক্টের বাংলা আজকে আমি সেকেন্ড ভিডিও তাতে আপলোড করছি। এর আগের দিনে আমি শব্দার্থর ওপর একটা ভিডিও বানিয়েছিলাম, আশা করি সেটা তোমরা সকলে দেখেছো। যদি না দেখো তাহলে শব্দার্থ ভিডিওটা প্রথমে দেখবে, তারপরে তোমরা আজকের আলোচনা বুঝতে পারবে। আজকে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, সুতরাং আমি আশা করবো যে তোমরা একটু ধৈর্যের সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা পূর্বের ভিডিওর সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য আমি বললাম যে প্রত্যেকে আগে পূর্বের ভিডিওটা অবশ্যই দেখবে। আজকে প্রথমে আলোচনা করব শব্দার্থ নিয়ে। শব্দার্থ পরিবর্তন কীরকমভাবে তোমাদের টেট পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসবে বা কীরকমভাবে টেট পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে প্রথমেই বলবো সামনে একটা খাতা কলম রেখে নেবে, কারণ আজকে যেগুলো আমি বলবো সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে। সেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। সেজন্য ভিডিওটা পজ করে তোমরা আগে খাতা কলম নিয়ে এসো এবং খাতা কলম অবশ্যই তোমরা কাছে হাতের কাছে রাখবে। এরপর থেকে যতগুলো ভিডিও আমার দেখবে সবসময় একটা খাতা একটা কলম কিন্তু সবসময় তুমি সঙ্গে নিয়েই বসবে। প্রথমে শব্দার্থ পরিবর্তন আলোচনা করব, তারপর বিপরীত শব্দ কিছু লেখাবো, বিপরীত শব্দ একটু আলোচনা করব। যদিও তোমাদের কিছু কিছু হয়েছে, আরও নতুন নতুন দ্বারা বিপরীত শব্দ যারা আমার ক্লাসগুলো করেছো তারা বুঝতে পারছে যে বিপরীত শব্দ কিন্তু খুব একটা সহজ জিনিস নয়। হ্যাঁ, যেগুলো অন্তত পরীক্ষায় আসে, পরীক্ষায় তো আর আসবে না যে সাদার বিপরীত কী বা সোজার বিপরীত কী, সেই সব জিনিসগুলো আসে না। যে কঠিন কঠিন জিনিসগুলো আসে সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এগুলো তোমাদের লিখতে হবে এবং তারপর যেটা তোমাদের মোটামুটি সকলেরই হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে নিয়ে দু একটা প্যাসেজ আমি আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আসছি শব্দার্থ পরিবর্তন। ফার্স্ট হচ্ছে তরণী। তরণী শব্দের আদি অর্থ কী? এখানে চারটা অপশান দেওয়া আছে। চারটা অপশান হচ্ছে নৌকা, পরিত্রাতা, পারানি এবং ভেলা। এর সঠিক উত্তর হবে পরিত্রাতা। তরণী মানে যে তারণ দেয়, যে পার করে। কিন্তু এখনও হয়ে গেছে কি তরণী শব্দের অর্থ এখন বর্তমানে হচ্ছে তরণী শব্দের অর্থ নৌকা, কিন্তু কোশ্চেনটা সে নেই। কোশ্চেনটা হচ্ছে তরণী শব্দের আদি অর্থ কী। সুতরাং তোমরা যদি নৌকাতে তোমরা টিক করে দাও তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। যদি বলে তরণী শব্দের বর্তমান অর্থ কী, তখন হবে নৌকা। আদি অর্থ হচ্ছে পরিত্রাতা, তাহলে পরিত্রাতা থেকে নৌকা। তাহলে এখানে শব্দার্থ পরিবর্তনে কোন ধারা কার্যকর হয়েছে এটা তোমাকে চিনতে হবে। এখানে কি হয়েছে না, এখানে শব্দের অর্থের সংক্রম হয়েছে বা সংশ্লেষ হয়েছে বা রূপান্তর হয়েছে। পরিত্রাতার সঙ্গে নৌকার এখন কোনো সম্পর্ক নেই, পুরোপুরি ক্ষেত্র চেঞ্জ হয়ে গেছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যদি পুরোপুরি ক্ষেত্রটা চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা হয় শব্দের অর্থের সংক্রম বা সংশ্লেষ বা রূপান্তর। তাহলে এখানে হয়েছে কি পরিত্রাতা ছিল আদি অর্থ, আর এখন অর্থ হচ্ছে নৌকা। তাহলে এখানেও সংশ্লেষ বা সংক্রম বা রূপান্তর হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, প্রকৃতি। প্রকৃতি শব্দের পরিবর্তিত অর্থ কী? এই কোয়েশ্চেনটা কিন্তু অন্যরকম আছে। প্রকৃতি শব্দের পরিবর্তিত অর্থ, পরিবর্তিত অর্থ মানে যেটা চেঞ্জ হয়ে এসেছে। আগে প্রকৃতি শব্দের অর্থ ছিল নারী বা মেয়ে, এখন প্রকৃতি শব্দের অর্থ হয়েছে নেচার, অর্থাৎ নিসর্গ। আগে ছিল নারী বা মেয়ে, এখন হয়েছে নিসর্গ। তাহলে এখানেও শব্দার্থ পরিবর্তনের কি হয়েছে, এখানে শব্দার্থ পরিবর্তনের সংক্রম হয়েছে। নেক্সট, অন্ধকার থেকে আন্ধার। অন্ধকার অ্যারো দিয়ে লেখা আছে আন্ধার। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি কার্যকর করা হচ্ছে? অন্ধকার থেকে আন্ধার। অন্ধকার মানে কি? অন্ধ করে যে, হ্যাঁ, সেখান থেকে আন্ধার। আন্ধার মানে যেখানে আলো নেই। তোমার চোখে খুব জোরে আলো মেরে দেওয়া, তখন দেখলে চোখের সামনেটা অন্ধকার, তুমি দেখতে পাচ্ছ সাময়িক অবস্থা। তাহলে এখানে অন্ধকার কে না, যে আলোটা মারল, ওই যে আলোটা, ওইটা হচ্ছে অন্ধকার। এই আলোটা এখানে অন্ধকার, কিন্তু সেই অর্থ এখনকার দিনে চলে না। এখনকার দিনে পরিবর্তিত হয়ে অন্ধকার মানে আন্ধার হয়ে গেছে। এখানে তাহলে কি হলো না, এখানেও শব্দের অর্থে রূপান্তর বা সংশ্লেষ হয়েছে। নেক্সট, কোরাল।
করাল শব্দের আদি অর্থ কি? আদি মানে আগেকার অর্থ। এবারে তোমরা বলবে স্যার এত এত শব্দ আছে, আমরা আদি অর্থগুলো চিনব কি করে? চেনার কোনো উপায় নেই। কেমন? এখানে তোমাকে কিন্তু কিছুটা গেস করতে হবে, আর কিছুটা যে আমার পূর্বের ভিডিওটা ওখান থেকে তোমরা ভালো ভালো রকমভাবে উদাহরণগুলো দেখে নিজেকে আইডিয়া করতে হবে। এখানে চারখানা অপশান আছে, তোমরা নিজেরাই বলতে পারবে, আমি শিওর যে তোমরা বলতে পারবে। কোরাল শব্দের আদি অর্থ, 1 নম্বর হচ্ছে দন্ত বিশিষ্ট, 2 নম্বর হচ্ছে ভয়ঙ্কর, 3 নম্বর হচ্ছে বিকট দর্শন, আর 4 নম্বর হচ্ছে নাগ অর্থাৎ সাপ। আমি আবার বলছি, দন্ত বিশিষ্ট, 2 নম্বর হচ্ছে ভয়ঙ্কর, 3 নম্বর হচ্ছে বিকট দর্শন, আর 4 নম্বর হচ্ছে নাগ বা সাপ। তাহলে কোরাল শব্দের অর্থ কি? প্রথমটা হবে দন্ত বিশিষ্ট, ভয়ঙ্কর দাঁত আছে যা, সেটাকে বলা হচ্ছে কোরাল। পূর্বে ওই রূপকথার গল্পে রাক্ষসদের সেই 2টো দাঁত বেরিয়ে থাকে হাতির মতন, হ্যাঁ, সেগুলাকে বলা হয় কোরাল। নিপুণ শব্দের পরিবর্তিত অর্থ, পরিবর্তিত অর্থ মানেই কিন্তু বর্তমান অর্থকে বোঝাচ্ছে, এটা নিজেরা একটু বুঝে নিব। পরিবর্তিত অর্থ মানেই বর্তমান অর্থ। নিপুণ শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে পাকা। আকার 4টা অপশন আছে, পাকা, পক্ক, পুষ্ট আর দক্ষ। দেখো পাকা মানেই কিন্তু পক্ক, কিন্তু নিপুণ শব্দের অর্থ কি হবে? তাহলে পক্কটা করলেও সঠিক হবে, আবার পাকাটা করলেও সঠিক হবে। এক্ষেত্রে 2টো অপশনের মধ্যে যে কোনো একটা তুমি করতে পারো। নেক্সট, অস্ফুট এর শব্দের আদি অর্থ কি? অস্ফুট কথা। এখন যদি বলি অস্ফুট কথা, অস্ফুট ভাব, তার মানে হচ্ছে যে ভাবটা প্রস্ফুটিত নয়। কিন্তু এটা এখনকার দিনের অর্থ, কিন্তু আগে অর্থ কি না? আগে অর্থ ছিল যেটা ফোটেনি, অর্থাৎ প্রস্ফুটিত নয়। এবং এই অস্ফুট এই শব্দটা শুধুমাত্র ফুলের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়, কিন্তু এখন কথা, ভাব, আচরণ ইত্যাদির ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। নেক্সট, জল থেকে বর্ষা। জল এরো দিয়ে বর্ষা বা জল সমান দিয়ে বর্ষা। এখানে শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্যকর হয়েছে এটা তোমরা বলবে। 1 নম্বর আমি অপশনগুলো বলে দিচ্ছি। জল থেকে বর্ষা, জল থেকে বর্ষা শব্দার্থ পরিবর্তন কোন রীতি কার্যকর হয়েছে তোমরা বলবে। 1 নম্বর হচ্ছে অর্থের সংকোচ, 2 নম্বর হচ্ছে অর্থের বিস্তার, 3 নম্বর হচ্ছে অর্থের অপকর্ষ, 4 নম্বর হচ্ছে অর্থের রূপান্তর। আমি আরেকবার অপশন বলছি। 1 নম্বর হচ্ছে অর্থের সংকোচ, 2 নম্বর হচ্ছে অর্থের বিস্তার, 3 নম্বর হচ্ছে অর্থের অপকর্ষ, আর 4 নম্বর হচ্ছে অর্থের রূপান্তর। বলো জল থেকে বর্ষা কি হয়েছে? এখানে অর্থে সংকোচ হয়েছে। জল মানে আগে যে কোনো জলকে বোঝাতো, নদীর জল, পুকুরের জল, সমুদ্রের জল, রাস্তার জল ইত্যাদি যে কোনো জলকে কিন্তু আমরা ওই বর্ষা, এই জল মানে যে কোনো জল বোঝায়। কিন্তু বর্ষা মানে এখন পার্টিকুলার বৃষ্টির থেকে পড়া জলকেই বোঝায়, অন্যান্য কোনো জলকে বোঝায় বর্ষা। তাহলে এইটা হয়ে গেল তোমার অর্থের হয়েছে। কি হয়েছে এখানে না? সংকোচ হয়েছে। নেক্সট, দাঁড়। দয়ে চন্দ্রবিন্দু আকার, দয় শূন্য র। দাঁড়, দাঁড় শব্দের আদি অর্থ কি এইটা বলছি। দাঁড় শব্দের পরিবর্তিত অর্থ কি? আদি অর্থ না, পরিবর্তিত অর্থ। দাঁড় শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে ক্ষেপানি। কয় মূর্ধন্য ষ, ক্ষয় একার, কয় আকার, মূর্ধন্য শয়ে হস্যই। ক্ষেপানি মানে যেটা নিক্ষেপ করা হয়। নৌকা, এখন দাঁড় মানে কি? যেটা নৌকা পাওয়া হয়। আগে হচ্ছে ক্ষেপণ, মানে এটাকে ছুঁড়ে নিক্ষেপ করা হয়, দূর থেকে যেটা নিক্ষেপ করা হয় কোনো শত্রুর উদ্দেশ্যে। ধনুকে তীর না, সেটা ধনুকের সাহায্যে নিক্ষেপ করা, সেটাকে পার্টিকুলার তীর বলা হয়। কিন্তু ক্ষেপণী মানে হচ্ছে হাতের সাহায্যে দূর থেকে ছুঁড়ে যে জিনিসটাকে আঘাত করা হয়, সেটাকে বলা হয় দাঁড়। কাপুরুষ এর আদি অর্থ কি? কাপুরুষ শব্দের এখনকার দিনের অর্থ বা পরিবর্তিত অর্থ বা আধুনিক অর্থ হচ্ছে মানে বীর নয় যে পুরুষ। কিন্তু এই কাপুরুষ শব্দের আদি অর্থ কি হবে? কুৎসিত পুরুষ। কি হবে? কুৎসিত পুরুষ। নেক্সট, গান থেকে নদী। এটা তোমাদেরকে করাইছি, গান থেকে নদী। এখানে মানে হচ্ছে অর্থের কি? হ্যাঁ ঠিক বলেছ, এটা সবাই জানো, অর্থের বিস্তার হয়েছে। নেক্সট, নিষ্কৃতি। নিষ্কৃতি এর আদি অর্থ লিখো। নিষ্কৃতি এর আদি অর্থ হচ্ছে নিঃশেষিত কাজ, অর্থাৎ যে কাজ শেষ হয়ে গেছে। আর এখন নিষ্কৃতি শব্দের অর্থ হচ্ছে পরিত্রাণ। আদি অর্থ হচ্ছে নিষ্কৃতি শব্দের আদি অর্থ হচ্ছে নিঃশেষিত কাজ, যে কাজটি এইমাত্র শেষ করা হয়েছে।
আর বর্তমান অর্থ হচ্ছে পরিত্রাণ। নেক্সট, ব্যর্থ, গজফলা থয়রে শব্দের পরিবর্তিত অর্থ কি? ব্যর্থ শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে নিষ্ফল। এখানে 4টি খুব ক্লোজ অপশন আছে, অপশনগুলো বলছি। 1 নম্বর হচ্ছে নিষ্ফল, 2 নম্বর হচ্ছে হার, 3 নম্বর হচ্ছে বিশেষ অর্থ, আর 4 নম্বর হচ্ছে শূন্য। তো নিষ্ফল করবো না হার করবো? বিশেষ অর্থ আর শূন্য হবে না, নিষ্ফল করবো না হার করবো? ব্যর্থ মানে কিন্তু হার বা পরাজয় নয়, এটা তোমাকে বুঝতে হবে। ব্যর্থ শব্দের অর্থ হচ্ছে কি? নিষ্ফল। নেক্সট, প্রবাহ। প্রবাহ শব্দের আদি অর্থ কি? না প্রকৃষ্ট রূপে বাহনকারী। এখন প্রবাহ শব্দের অর্থ হয়ে গেছে ঢেউ, অর্থের সংক্রম হয়েছে। আগে ছিল প্রকৃষ্ট রূপে বাহনকারী, যে বহন করছে। যেমন বিবাহ অর্থাৎ প্রকৃষ্ট রূপে বহন, আর যে বহনটা করছে সে হচ্ছে প্রবাহ। কেমন? নেক্সট, এটা আদি অর্থ, পরিবর্তিত অর্থ হচ্ছে ঢেউ। নেক্সট, ক্ষীণ শব্দের আদি অর্থ, ক্ষীণ শব্দের পরিবর্তিত অর্থ। পরিবর্তিত অর্থ হচ্ছে সামান্য, বল। আর ক্ষীণ শব্দের আদি অর্থ হচ্ছে কি? না আদি অর্থ হচ্ছে পাতলা। আর পরিবর্তিত অর্থ হচ্ছে সামান্য। নেক্সট, সিংহদ্বার থেকে প্রধান দ্বার। এখানে অর্থ পরিবর্তনের কোন রীতি কার্যকর করা হয়েছে? সিংহদ্বার। সিংহদ্বার মানে কি? সিংহ চিহ্নিত দ্বার থেকে প্রধান দ্বার। দেখো দ্বারটা দাঁড়িয়ে আছে, অর্থের এখানে তার মানে সংগ্রাম হয়নি, মানে রূপান্তর হয়নি, ক্ষেত্র চেঞ্জ হয়নি, মানে এখানে কোনো কিছু কিন্তু করা যাবে না, তার মানে সংক্রম হয়নি। আচ্ছা বেশ, তাহলে কি হয়েছে দেখো অপশানগুলো দেখি এবারে। অর্থের বিস্তার, অর্থের উৎকর্ষ, অর্থের রূপান্তর, অর্থের অপকর্ষ। এই 4টি অপশানের মধ্যে প্রথমেই আমি বললাম যে অর্থের রূপান্তর হয়নি। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে এখানে ক্ষেত্র পরিবর্তন হয়নি, তাই অপশানটা হবে না। 2 নম্বর যে অর্থের বিস্তার। বিস্তারটা দেখি, বিস্তার মানে কম অর্থে বোঝায়, তখন বেশি অর্থে বোঝায়। সিংহদ্বার মানে একটা দ্বারকেই বোঝাচ্ছে, প্রধান দ্বার মানেও কিন্তু একটা দ্বারকেই বোঝাচ্ছে। তাহলে দ্বারের সঙ্গে কি বেড়েছে? বাড়েনি, তার মানে এখানে বিস্তারটাও হবে না। অপকর্ষ মানে খারাপ করে বলা, আগে ভালো করে বলা তো, এখন খারাপ করে বলা। আচ্ছা সিংহদ্বার মানে কি? যে দ্বারটাকে যাতে সিংহ চিহ্ন দেওয়া আছে, সে একটা ছোট দ্বারও হতে পারে, একটা লোক পার হতে পারবে এরকম ছোট দ্বারও হতে পারে, সেখানে যদি সিংহ চিহ্ন থাকে সেটাই সিংহ দ্বার হবে। কিন্তু প্রধান দ্বার মানে কি? অপেক্ষাকৃত বড় হবে এবং অপেক্ষাকৃত মানে গুরুগম্ভীর একটা ব্যাপার থাকবে। তাহলে এখানে অর্থের কি হয়েছে? উৎকর্ষ হয়েছে বা উন্নতি হয়েছে, এরকমভাবে তোমাকে বুঝতে হবে। নেক্সট, উপক্রম এর আদি অর্থ কি? উপক্রম এর আদি অর্থ হচ্ছে ক্রমের সদৃশ। কোনো শব্দের সঙ্গে যদি উপসর্গ থাকে, যে উপগ্রহ গ্রহের সদৃশ, কেমন তেমনি উপক্রম ক্রমের সদৃশ। হ্যাঁ, উপক্রম। আর এখনকার দিনে পরিবর্তিত অর্থ কি? উপক্রম মানে হচ্ছে উদ্যোগ গ্রহণ। কেমন? নেক্সট, সন্ধ্যা শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে দিনের শেষ। সন্ধ্যা শব্দের পরিবর্তিত অর্থ আমার আদি বর্তমান অর্থ কি? দিনের শেষ হলো। আর সন্ধ্যা শব্দের আদি অর্থ কি ছিল? না আলো আন্ধার। কেমন? আদি অর্থ কি ছিল? আলো প্লাস আন্ধার, সেটাকে সন্ধ্যা বলা হতো। আর এখন হচ্ছে দিনের শেষ, সেই আলো আন্ধার ব্যাপারটা কিছুটা রয়েছে। নেক্সট, অনুকূল শব্দটির আদি অর্থ কি? অনুকূল, অনুরূপ, রূপের পশ্চাৎ। অনুপ মানে পরে যে অনুজ, অনুজ মানে হচ্ছে পরে যে জন্মগ্রহণ করেছে, মানে অনু মানে হচ্ছে পরে, তাহলে বা পেছন। তাহলে অনুকূল অর্থাৎ কুলের পশ্চাৎ। অনুকূল মানে কি? কুলের পশ্চাৎ। নেক্সট, সহসা থেকে হঠাৎ, এখানে কোন রূপের পরিবর্তন হয়েছে? অপশান হচ্ছে অর্থের বিস্তার, অর্থের অপকর্ষ, অর্থের রূপান্তর এবং অর্থের সংকোচ। তাহলে প্রথম হচ্ছে সহসা। সহসা মানে কি? সহসা থেকে হঠাৎ, সহসা অর্থাৎ হাসির সহিত বর্তমান। কেমন? যে খুব হাসে, কিন্তু এখন হয়ে গেছে হঠাৎ। তাহলে হঠাৎ আর হাসির সহিত বর্তমানে কোনো মিল আছে? কোনো ক্ষেত্রে কি হয়েছে বলা? হ্যাঁ ঠিক বলেছে একদম, অর্থের রূপান্তর হয়েছে। খুন শব্দের আদি অর্থ কি? খুন শব্দের আদি অর্থ হচ্ছে রক্ত। এখন খুন শব্দের অর্থ হচ্ছে হত্যা। তাহলে রক্ত আর হত্যা দুটো কিন্তু কি হয়েছে এখানে বলো? আগে ছিল রক্ত, রক্ত মানে যে কোনো রক্তকে খুন বলা হতো, আর এখন তার মধ্যে নির্দিষ্ট হয়ে গেছে হত্যা। এখানেও শব্দের অর্থ রূপান্তরই হয়েছে, কারণ রক্ত আর হত্যা একই জিনিস নয়। অপার্থিব শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে স্বর্গীয় বা পৃথিবী ছাড়া। অপার্থিব
শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয়, পরিবর্তিত অর্থ অবশ্যই। নেক্সট, আর অপার্থিব শব্দের আদি অর্থ কি? আদি অর্থ হচ্ছে মানে যেটা পৃথিবী সম্বন্ধীয় নয়, হলো, আর পরিবর্তিত হচ্ছে স্বর্গীয়। নেক্সট, অদ্ভুত থেকে বিস্ময়কর, অদ্ভুত থেকে বিস্ময়কর, এখানে শব্দার্থ পরিবর্তনে কোন দ্বারা কার্যকর হয়েছে? এখানে অর্থের রূপান্তর হয়েছে। আমি খালি অ্যান্সারটি বললাম, কি করে হলো না হলো সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে, অতএব কিংবা ফোন করবে, যেটা এটা তোমাদের কাজ, তোমরা নিজেরা এটা বুঝবে যে অদ্ভুত থেকে বিস্ময়কর। হ্যাঁ, অদ্ভুত থেকে বিস্ময়কর, এখানে কি হয়েছে? এখানে অর্থের রূপান্তর হয়েছে। কি করে রূপান্তর হলো সেটা তোমরা আমাকে বলবে। নেক্সট, গ্রাম শব্দের আদি অর্থ কি? গ্রাম শব্দের আদি অর্থ হচ্ছে সমূহ বা অনেক। হ্যাঁ, পঞ্চগ্রাম মানে 5টি গ্রামের সমান, গ্রাম মানে অনেক, একসঙ্গে বাঞ্চ করে যে ব্যাপারটা সেটাকে বলা হতো গ্রাম, কেমন? কিন্তু এখন গ্রাম শব্দের অর্থ কি হয়ে গেছে? সাধারণ বসতি, জনবসতি। হ্যাঁ, বিচিত্র শব্দের অর্থ কি? পরিবর্তিত অর্থ। বিচিত্র মানে হচ্ছে নানা রকমের বা ভিন্ন ধর্মী, নানা রকমের বা ভিন্ন ধর্মী। নেক্সট, অবশ্য, অবশ্য শব্দের আদি অর্থ হচ্ছে বশীভূত নয়, যে বশীভূত নয়। আর অবশ্য শব্দের বর্তমান অর্থ হচ্ছে কি? যে মানে নির্দিষ্ট পরিমাণে করণীয়, যেটা অবশ্যই করণীয় সেটাকে অবশ্য বলা হয়, মানে কর্তব্য নিশ্চিত। আর অবশ্য মানে যেটা বশীভূত নয়, এখানেও শব্দের রূপান্তর। নেক্সট, প্রস্তুত থেকে তৈরি শব্দের কোন রীতি কার্যকর করা হয়েছে? প্রস্তুত থেকে তৈরি শব্দের কোন রীতি কার্যকর হয়েছে? প্রস্তুত থেকে তৈরি মানে হচ্ছে এখানে শব্দের অর্থে রূপান্তর হয়েছে। এখানে প্রস্তুত, স্তুত মানে কি? স্তুতিপাঠ, প্রকৃষ্ট রূপে স্তুতিপাঠ করা হয়। আর তৈরি করা মানে বানানো, তো স্তুতিপাঠের সঙ্গে বানানোর কোনো সম্পর্ক নেই, তাহলে এখানে চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে রূপান্তর। নেক্সট, জগৎ শব্দের আদি অর্থ গতিশীল, জগৎ মানে হচ্ছে গতিশীল, আর এখন হচ্ছে পৃথিবী, যেমন। পলাশ শব্দের পরিবর্তিত অর্থ পুষ্প বিশেষ, পলাশ শব্দের এখন অর্থ, আজকের অর্থ কি? পুষ্প বিশেষ। ব্যবস্থা শব্দের আদি অর্থ কি? বিশেষ অবস্থা, ব্যবস্থা শব্দের আদি অর্থ হচ্ছে বিশেষ অবস্থা। নেক্সট, কুল কিনারা শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে সীমা পরিসীমা, কুল কিনারা সীমা পরিসীমা, পরিবর্তিত অর্থ। আর আদি অর্থ হচ্ছে কি? না বংশ গরিমা। নেক্সট, বনস্পতি সমান বৃহৎ বৃক্ষ, এখানে শব্দের অর্থে কোন ধারা কার্যকর করা? আচ্ছা বলো, বনস্পতি শব্দের অর্থ কি? বনের প্রতি, মানে অতিরিক্ত লম্বা বড় বড় গাছকে আমরা বনস্পতি, সেখান থেকেই বৃহৎ বৃক্ষ হয়েছে। এখানে শব্দের অর্থের বিস্তার হয়েছে। কি হয়েছে? বিস্তার হয়েছে। কিভাবে হয়েছে সেটা তোমরা। ঘাস শব্দের আদি অর্থ, আদি অর্থ, ঘাস শব্দের আদি অর্থ কি ছিল? খাদ্য, হ্যাঁ, ভক্ষদ্রব্য। আর বর্তমান অর্থ কি হয়েছিল? আগের ভিডিওতে উদাহরণটা দিয়েছিলাম আমি, তৃণ, এখনকার দিনে। আর আগে আদি অর্থ কি ছিল? খাদ্যদ্রব্য, যে কোনো রকমের খাবার, সেটাকে বলা হতো ঘাস। অবশ্যই সেটা নিরামিষ। নেক্সট, সারা দন্তসাকার রয়াকার, সারা শব্দের আদি অর্থ হচ্ছে শেষ করা। হ্যাঁ, সারা শব্দের আদি অর্থ হচ্ছে শেষ করা। শোভা শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে ভদ্র, সভ্য, শোভালয়, সভ্য, সভ্য শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে ভদ্র। প্রান্তর, প্রান্তর শব্দের এখনকার দিনের অর্থ হচ্ছে মাঠ, অর্থাৎ প্রান্তর থেকে মাঠ। বলে এখানে কোন রীতি কার্যকর করা হয়েছে? এখানে হচ্ছে শব্দের অর্থের রূপান্তর হয়েছে। প্রান্তর মানে মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে অন্তর, অর্থাৎ কিপ ডিস্টেন্স। যেমন করোনা ভাইরাসের জন্য এখন ডিস্টেন্স রাখা হচ্ছে, অনেক যদি ডিস্টেন্স রাখা হয়, 3 ফুট 6 ফুট না, কয়েক মাইল যদি ডিস্টেন্স রাখা হয়, সেটাকে বলা হচ্ছে প্রান্তর। কিন্তু এখন হয়ে গেছে কি? মাঠ। তাহলে এখানে কি হয়েছে? না শব্দের অর্থের রূপান্তর হয়েছে। নেক্সট, প্রতিমা শব্দের আদি অর্থ কি? প্রতিমা শব্দের আদি অর্থ হচ্ছে প্রতিমূর্তি, আর এখন হয়ে গেছে দেবী দেবতার উদ্দেশ্যে নির্মিত মূর্তি, কিন্তু আগে প্রতিমা। কেমন? আমার যদি একটা মূর্তি বানানো হয় সেটাও প্রতিমা হয়, কারোর যদি একটা মূর্তি বানানো হয় সেগুলোকে আমরা স্ট্যাচু বলি, কিন্তু সেগুলোকে আগে প্রতিমা বলা হয়। নেক্সট, ভূত ভয় দীর্ঘৌত, মানে আমাদের মতন কিংভূত নয়, ভয় দীর্ঘৌত। ভূত শব্দের আদি অর্থ হচ্ছে প্রেতাত্মা, আর এখনকার দিনের অর্থ হচ্ছে অশরীরী। আদি অর্থ হচ্ছে প্রেতাত্মা,
এখনকার দিনের অর্থ হচ্ছে অশরীরী, এখানে শব্দের অর্থের সংকোচ হয়েছে। নেক্সট, রোধ। রোধ মানে হচ্ছে, না সরি, আগেরটা ভুল বললাম, শব্দের ভূত আগে ছিল প্রেতাত্মা, এখন অশরীরী, মানে ক্ষেত্রটা বেড়েছে, শব্দের অর্থের বিস্তার হয়েছে। নেক্সট, রোধ শব্দের আদি অর্থ কি? রোধ শব্দের আদি অর্থ হচ্ছে রুদ্রের ভাব, আর এখন সূর্যের বিকট আলো। কেমন? আগে ছিল রুদ্রের ভাব। বুনো, হ্যাঁ, শব্দের অর্থের এখানেও রূপান্তর হয়েছে। বুনো শব্দের আদি অর্থ কি? বুনো শব্দের আদি অর্থ হচ্ছে বন্য, আর এখন হচ্ছে পরিবর্তিত হচ্ছে অসভ্য জাতি। অপরূপ থেকে চমৎকার, এখানে শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্যকর হয়েছে? এখানে উৎকর্ষ, শব্দার্থ পরিবর্তন উৎকর্ষ হয়েছে। হ্যাঁ শব্দের আদি অর্থ কি? হ্যাঁ হ্যাঁ শব্দের আদি অর্থ হচ্ছে মুখ ফাঁকা করা, হা করে মুখ ফাঁকা করা, আর এখন সম্মতিসূচক অব্যয়। কেমন? সুতরাং এইটা হয়ে গেল কি? এটা হয়ে গেল শব্দার্থ পরিবর্তনের অর্থের সংক্রমণ হচ্ছে। নেক্সট, ঠাকুর শব্দটির পরিবর্তিত অর্থ লিখো। ঠাকুর শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে পাচক, মানে যে রান্না করে। আর আগে অর্থ কি ছিল? আগে অর্থ ছিল দেবতা, এখন রান্না করে, যে তাহলে এখানে অর্থের অপকর্ষ হচ্ছে। নেক্সট, বস্তি শব্দের আদি অর্থ কি? বস্তি শব্দ হচ্ছে দরিদ্রের বাসস্থান। বস্তি শব্দের অর্থ হচ্ছে আদি অর্থ দরিদ্রের বাসস্থান। নেক্সট, কুশীলব শব্দের পরিবর্তিত অর্থ নাটকের পাত্রপাত্রী। কুশীলব শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে নাটকের পাত্র। পূর্ব অর্থ কি? রামচন্দ্রের পুত্রদ্বয়। বর্তমান অর্থ কি? নাটকের পাত্রপাত্রী। নেক্সট, অবশ্যই রূপান্তর হয়েছে, বুঝতেই পারছো। হিমালয় থেকে পর্বত বিশেষ শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্যকর করা হয়েছে? হিমালয় থেকে পর্বত বিশেষ, থেকে সমান চিহ্ন দিয়ে বা থেকে চিহ্ন দিয়ে, শব্দার্থ পরিবর্তনে এখানে অর্থের সংকোচ হয়েছে। কেমন? নেক্সট, হঠাৎ শব্দের আদি অর্থ কি? হঠাৎ বললাম, বলো হটকারিতা, সেটা হইতে এখানে চারখানা অপশান আছে, যে অপশানগুলো ক্লোজ হবে সেটা তুমি নেবে। আকস্মাৎ, দমকা, হটকারিতা এবং কোনো সময়ে, কোনো সময়ে। তাহলে এখানে ইয়েটা আমার ক্লোজ অপশান কি আছে? হটকারিতা, সেটাকে হঠাৎ বলছি। নেক্সট, সহজ শব্দের পরিবর্তিত অর্থ। সহজ শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে সাদাসিধে। সহজ শব্দের পরিবর্তিত হচ্ছে সাদাসিধে। নেক্সট, ঘর শব্দের আদি অর্থ বাসস্থান। ঘর শব্দের আদি অর্থ হচ্ছে বাসস্থান। নেক্সট, আদিম শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে অনার্য। আদিম শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে অনার্য। এর মধ্যে আদিম শব্দের অর্থ হচ্ছে পুরানো, আর এখন আদিম শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে অনার্য। নেক্সট, নিটোল। নিটোল শব্দের আদি অর্থ হচ্ছে কি? না টোলহীন, অর্থাৎ যেখানে কোনো রকম টোল নেই বা ত্রুটি নেই, সেটাকে বলছে নিটোল। এটা হচ্ছে আদি অর্থ। আর এখন পরিবর্তিত অর্থ হচ্ছে হৃষ্টপুষ্ট। পরিবর্তিত অর্থ কি? হৃষ্টপুষ্ট। তাহলে এই হয়ে গেল তোমাদের 50টি মোট শব্দার্থ পরিবর্তনের ধারার দৃষ্টান্ত। এরপর আমরা আসছি বিপরীত শব্দ। বিপরীত শব্দের একই ব্যাপার, কিছু কিছু উদাহরণ আছে, তোমরা একটু নোট ডাউন করবে। এখানেও আমি কিছু উদাহরণ বলবো। যেমন দেখো, প্রথম হচ্ছে বিপরীত শব্দ। প্রথম হচ্ছে অকৃত্য, এর বিপরীত শব্দ হচ্ছে করণীয়। তোমরা একদিকে মূল শব্দ লিখবে, একদিকে বিপরীত শব্দ লিখবে। অকৃত্য থেকে করণীয়, অকৃত্য থেকে করণীয়। নেক্সট, অখট্টি, অখট্টি থেকে সদ্ব্যবহার। অখট্টি থেকে বিপরীত কি হবে? সদ্ব্যবহার। নেক্সট, অখোলা, অখোলা থেকে হচ্ছে জটিলা। অখোলা থেকে হচ্ছে জটিলা। নেক্সট, অগা, অগয়াকার অগা, অগা থেকে হচ্ছে বুদ্ধিমান। অগা থেকে হচ্ছে বুদ্ধিমান। নেক্সট, অচণ্ড, অচণ্ড থেকে হচ্ছে অশান্ত। অচণ্ড থেকে হচ্ছে অশান্ত। অগা থেকে হচ্ছে বুদ্ধিমান, আগেরটা বললাম। তার আগেরটা হচ্ছে অখোলা থেকে হচ্ছে গিয়ে পরে জটিলা, হলো। অচণ্ড থেকে হচ্ছে অশান্ত। নেক্সট, অতীন্দ্রিয়, অতীন্দ্রিয় থেকে হচ্ছে প্রত্যক্ষ। অতীন্দ্রিয় থেকে হচ্ছে প্রত্যক্ষ। নেক্সট, অদেব, অদেব থেকে ধার্মিক। অদেব থেকে হচ্ছে ধার্মিক। নেক্সট, অধস্তন, অধস্তন থেকে ঊর্ধ্বস্তন।
অধস্তন থেকে ঊর্ধ্বতন, অধ দন্তস্বতয় দন্তন অধস্তন মানে যে নিচে থাকে, ঊর্ধ্বতন দীর্ঘ ধয় বয়রে তদন্তন, ঊর্ধ্বতন মানে যে উপরে থাকে। অধিকাঙ্গ, অধিকাঙ্গ থেকে হীনাঙ্গ, হয় দীর্ঘই, অধিকাঙ্গ থেকে হীনাঙ্গ। অনঘ, অদন্তন্য ঘ, অনঘ, অনঘ থেকে হচ্ছে অসৎ, অনঘ মানে হচ্ছে সৎ, তার উল্টা হচ্ছে অসৎ, কেমন? নেক্সট অনুপধি, অনুপধি মানে হচ্ছে ছলহীন, থেকে উল্টা কি হবে? ছলযুক্ত। অনুপধি, ছলহীন। তোমরা বলবে স্যার এই শব্দগুলো অনেক অপরিচিত শব্দ, অনেকে হয়তো শোনোনি, ওই জন্যই নোট ডাউন করিয়ে দিচ্ছি, একটু লিখে নিন। ভিডিওটা দরকার হলে পজ করে একবার লিখে নিন। অনুপধি থেকে হচ্ছে ছলযুক্ত। নেক্সট অনুবল, অনুবল থেকে হচ্ছে অসহায়, অনুবল থেকে বিপরীত শব্দ হচ্ছে কি? অসহায়। নেক্সট অনুরক্ত, অনুরক্ত থেকে বিরক্ত, অনুরক্ত থেকে বিরক্ত। অনৃত, অদন্তনে ঋত, অনৃত, অনৃত থেকে হচ্ছে ঋত, 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 অনৃত, অদন্তনে ঋত, অনৃত থেকে ঋত, ঋত, ঋত। নেক্সট আস্বাদ, আস্বাদ থেকে বিস্বাদ, দন্তস্ব বয়াকার দ দিয়ে লিখবে, আস্বাদ থেকে বিস্বাদ। আসক্ত, আসক্ত থেকে বৈরাগ্য বা অনাসক্ত, দুটোই হয়, আসক্ত থেকে বৈরাগ্য বা অনাসক্ত। নেক্সট ইত্থম, হস্যই থয়ে থয়ে ম, হস্যই থয়ে থয়ে ম, ইত্থম, ইত্থম থেকে সেই রূপ, উল্টা হবে কি? সেই রূপ। ইত্থম মানে এই রূপ, উল্টা হবে সেই রূপ। এগুলো অপরিচিত শব্দ, তাই আমি লিখিয়ে দিচ্ছি। নেক্সট ইদং, ইদং হস্যই দ অনুস্বার, ইদং থেকে যদা, জ অন্তস্থ জ দয়াকার, যদা, মানে যদা যদা হি ধর্মের সময় যখন যখন, হলো? তাহলে ইদং মানে হচ্ছে কি? ইদং মানে হচ্ছে এখন, আর যদা মানে হচ্ছে যখন। নেক্সট ইধ, হস্যই ধ, ইধ, ইধ এর উল্টা হবে অনুজ্জ্বল, ইধ মানে হচ্ছে উজ্জ্বল, উল্টা হচ্ছে অনুজ্জ্বল। নেক্সট তোমাকে উজ্জ্বল দেবে না, তোমাকে ইধ দেবে, তোমাকে চিনতে হবে। ইল্লত, হস্যই লয় লয়ে ত, ইল্লত, ইল্লত শব্দের আদি বিপরীত শব্দ হচ্ছে ভদ্রতা, ইল্লত শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভদ্রতা। ইল্লত মানে হচ্ছে অভদ্রতা বা ইতর, আমি সেটাকে উল্টা করে দিলে হবে ভদ্রতা। নেক্সট ঈষৎ, দীর্ঘই দন্তস্ব খণ্ডত্ব লিখতে পারো, হস্যই দন্তস্ব ত লিখতে পারো, যা লিখবে। ঈষৎ শব্দের বিপরীত শব্দ হচ্ছে গিয়ে পরে প্রচুর, ঈষৎ মানে হচ্ছে অল্প, তার বিপরীত শব্দ হচ্ছে গিয়ে পরে প্রচুর। নেক্সট ইস্তমাল, হস্যই দন্তস্বয়ে তয়, ইস্তমাল, ইস্তমাল মানে হচ্ছে তৈরি করা, ইস্তমাল শব্দের বিপরীত শব্দ হচ্ছে অন্তহীন, ইস্তমাল শব্দের বিপরীত শব্দ হচ্ছে অন্তহীন। নেক্সট ইক্ষ, দীর্ঘই কয় মূর্ধন্য হয়, ইক্ষ, ইক্ষু লয়, ইক্ষু মানে আর, এখানে বলেছি ইক্ষ, ইক্ষ শব্দের বিপরীত শব্দ অর্থ হচ্ছে অদর্শন, প্রত্যক্ষ প্রতিযুক্ত ইক্ষ, ইক্ষ মানে দর্শন, তার উল্টা হবে অদর্শন। নেক্সট ঈদৃশ্য, এর উল্টা জানো? তাদৃশ্য বা সেই প্রকার। উগ্র, এর উল্টা হচ্ছে সৌম্য বা শান্ত, উগ্র এর উল্টা হচ্ছে সৌম্য বা শান্ত। উর্বর, উল্টা হচ্ছে কুশল, দীর্ঘ মূর্ধন্যস্ব র, কুশল। ঊর্ধ্বগ, নিম্নগ, ঊর্ধ্বগ দীর্ঘ ধয় বয় রে গ, ঊর্ধ্বগ থেকে নিম্ন। উদাস, উদাস থেকে হচ্ছে, উদাস থেকে অনুদাস হয় না কিন্তু, উদাস থেকে হচ্ছে অহংকারী, হ্যাঁ এটা মনে রাখবে। উদাস শব্দের উদাস মানে কি? মন মোরা, তার উল্টা স্যার অহংকারী কি করে হবে? না এটাই হবে, কেমন? উদাস শব্দের উল্টা বিপরীত শব্দ হচ্ছে কি? অহংকারী। একসা, এ ক দন্তস্য আকার বা এ ক মূর্ধন্য আকার, একসা শব্দের অর্থ বিপরীত শব্দ অর্থ হচ্ছে অসমান, একসা মানে একই রকম, হিন্দি শব্দ এক জয়সা থেকে একসা, এর বিপরীত শব্দ হচ্ছে কি? অসমান। নেক্সট এয়ত, এ অন্তস্থ ওকার ত, এয়ত মানে বিবাহিত আর কি, যে না তাকে এয়ত, এয় স্ত্রী বলে, এয়ত এর উল্টা হচ্ছে বৈধব্য। নেক্সট পদক্ষর, পদ কয় বন্ধন ক্ষয় র, পদক্ষর, পদক্ষর শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপদর্য,
মানে যেটা খারাপ নয়, কদক্ষর মানে একদম বাজে বা কদর্য খারাপ, তাহলে এটা উল্টা কি হবে না অকদর্য। নেক্সট, কুদেশ, তার বিপরীত শব্দ হচ্ছে যোগ্য দেশ বা সুদেশ। যেমন কুদেশ, তার বিপরীত শব্দ হচ্ছে যোগ্য দেশ বা সুদেশ। নেক্সট, কুলীন, উল্টা অন্তর্য, এগুলা করানো হয়েছে। কৃষাঙ্গী, উল্টা স্থূলাঙ্গী। ক্ষীণাইকে ক্ষয়িষ্ণু, উল্টা উল্টা হচ্ছে বর্ধিষ্ণু। ক্ষয়িষ্ণু এর উল্টা কি হবে বর্ধিষ্ণু। বর্ধমানও হবে, যদি অপশানে দুটোই থাকে তাহলে তোমরা বর্ধিষ্ণু করবে। যেমন ক্ষয়িষ্ণু এর উল্টা হবে বর্ধিষ্ণু। বর্ধমানটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, ক্ষীয়মান থেকে বর্ধমান হয়, কিন্তু এখানে ক্ষয়িষ্ণু যেহেতু আছে সেহেতু বর্ধিষ্ণুটাই করবে। গলগ্রহ এর উল্টা কি বলেছিলাম, এটা করানো হয়েছে প্রতিপাল্য। গলগ্রহ তার উল্টা হচ্ছে প্রতিপাল্য। গরিমা তার উল্টা হচ্ছে লঘিমা। গরিমা তার উল্টা হচ্ছে লঘিমা। গৃহীত তার উল্টা হচ্ছে বর্জিত। গৃহীত তার উল্টা কি হয়েছে হলো বর্জিত। নেক্সট, ছন্ন তার উল্টা হচ্ছে অব্যাপ্ত। ছন্ন মানে হচ্ছে ছড়িয়ে দাও, তার উল্টা কি হবে অব্যাপ্ত। নেক্সট, ছাঁচ, ছয় চন্দ্রবিন্দু আকার ছাঁচ, তার উল্টা কি হবে আকৃতিহীন। ছাঁচ মানে একটা নির্দিষ্ট অবয়ব আছে, তার উল্টা কি হবে আকৃতিহীন। নেক্সট, নিখাদ, নিখাদ মানে যেখানে খাদ নেই, এখানে এর উল্টা কি যেখানে খাদ আছে বা খাদযুক্ত বা অবিশুদ্ধ। খাদযুক্ত বা অবিশুদ্ধ বা স্বখাদ, খাদের সহিত বর্তমান, সেটাও যেটা অপশনে থাকে। নেক্সট, নিরপেক্ষ এর উল্টা সাপেক্ষ। নিরুদক এর উল্টা হচ্ছে উদক। নিরপেক্ষ থেকে সাপেক্ষ, নিরুদক থেকে উদক। নির্মল থেকে অস্বচ্ছ বা সমল বা মলিন, জালি। নির্মল থেকে অস্বচ্ছ বা সমল বা মলিন। নেক্সট, নুন, দন্তন্বয় দীর্ঘ দন্তন্য, নুন এর উল্টা হচ্ছে অধিক। পঙ্গু এর উল্টা হচ্ছে কি অপঙ্গু না, এর উল্টা হচ্ছে পাদ সচল। পঙ্গু মানে হচ্ছে যে পায়ে খঞ্জ, তাহলে পাদ সচল, হ্যাঁ, অপঙ্গু বলে কোনো কথা হয়নি। নেক্সট, পচা এর উল্টা হচ্ছে অবিকৃত। পচা এর উল্টা হচ্ছে অবিকৃত। নেক্সট, গমন এর উল্টা হচ্ছে আগমন। গমন মানে যাওয়া, আগমন মানে আসা। পরক, পরক, পরক মানে পরস্য, উল্টা হবে স্বদেশী। উল্টা কি হবে স্বদেশী। নেক্সট হচ্ছে পরবীন, পর বয় দীর্ঘই মূর্ধন্য। পরবীন, পরবীন, পরবীন মানে যে অতিরিক্ত উন্নত লোক, তার উল্টা হবে অধম। তার উল্টা কী হবে অধম। তার উল্টা কী হবে অধম। তাহলে এই 50টা বিপরীত শব্দ আর 50টা শব্দার্থ পরিবর্তন তোমাদেরকে লেখানো হলো বা বলা হলো, তোমরা নোট ডাউন করে নিবে। এরপর আমি সংক্ষেপে আলোচনা করব, যাদের যাদের হয়ে গেছে, আশা করি অনেকেরই হয়েছে এইটা, তাদের একবার রিভিশনের দরকার আছে, কারণ বাড়িতে তোমরা কতখানি পড়াশোনা করছো এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সেই জন্য বলছি যে একটু সংক্ষেপে আমি আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে আদিযুগ। আদিযুগের ব্যাপ্তি আজ থেকে 1000 বছর আগে। বাংলা সাহিত্যের আদিযুগ মানে হচ্ছে 900 থেকে 1200 খ্রিস্টাব্দ আমরা বলতে পারি। তো এই আদিযুগের মূল দুটো জিনিস, চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ নেপাল থেকে আবিষ্কার হয়, আর শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয় কোথা থেকে, বাঁকুড়ার বনবিষ্ণুপুরের নিকট কাকিল্লা গ্রাম থেকে। বুঝা গেল? হ্যাঁ, চর্যাপদ আবিষ্কার হয় 2007 সালে, আর শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয় 2009 সালে। দুটি 2016 সালে প্রকাশ হচ্ছে বঙ্গীয় সাহিত্য পর্ষদ। চর্যাপদ তালপাতার লেখা, শ্রীকৃষ্ণ কীর্তন তুলট কাগজে লেখা। চর্যাপদে মোট 50টি পদ রয়েছে, পাঠযোগ্য পদ হচ্ছে 46.5টি। আর শ্রীকৃষ্ণ কীর্তনের মোট 13খানা খণ্ড রয়েছে। প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড, শেষ খণ্ডের নাম রাধাখণ্ড। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন বড়ুচণ্ডী দাস, আর চর্যাপদ লিখেছেন, চর্যাপদে 24 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়, তার মধ্যে 22 জনের পদ পাওয়া যায়। লারিডম্বী আর তন্ত্রীপদের কোনো পদ পাওয়া যায় না। সব থেকে বেশি পদ পাওয়া যায় কাহ্নপদে, 13টি। যেমন চর্যাপদ সন্ধ্যা ভাষায় লেখা, শ্রীকৃষ্ণ কীর্তন মোটামুটি বাংলা ভাষায় লেখা। যাই হোক, আজকে এই পর্যন্তই। এই আদিযুগ নিয়ে আমি আরও অবশ্যই ভিডিও বানাবো, ভিডিও দেখব, এবং নেক্সট ভিডিওতে তোমরা ততদিন ওই বিপরীত শব্দ আর শব্দার্থ পরিবর্তনের ধারাগুলো একটু তৈরি করো, প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওতে আরও 50টা করে আমি বিপরীত শব্দ শব্দার্থ পরিবর্তন লিখিয়ে দেবো। নির্মিত অধ্যায়গুলো বাড়িতে বসে তোমরা মুখস্থ করতে পারবে।
ততদিন পর্যন্ত আরসিএর সঙ্গে অবশ্যই থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে ভিডিওগুলো তোমরা ঘরে বসে পেয়ে যাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি।